সুপ্রিম কোর্টের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পর্যবেক্ষণ এলো এইমাত্র। আমরা গতকাল দেখেছি প্রায় 200 জনকে এবং চিকিৎসক সহ সোশ্যাল মিডিয়া যারা নানান রকম কথা লিখছেন তাদের লালবাজার বারবার ডেকে পাঠাচ্ছে। সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ এসছে, সোশ্যাল মিডিয়ায় যারা নিজেদের বক্তব্য পেশ করছেন, যারা মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করা বন্ধ করা উচিত ইমিডিয়েট, এমনটা বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রাবন্তী। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তার মানে বাক স্বাধীনতার পক্ষে আরো একবার মতামত প্রদর্শন, আরো একবার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। শ্রাবন্তী, দীপ এই প্রথম নয়, কার্টুন কাণ্ডের কথা আমাদের মনে আছে। এই সরকারি বলা যেতে পারে শাসক দল যারা ছিলেন তারা একটা সামান্য কার্টুন ফরওয়ার্ড করা হয়েছিল বলে দীর্ঘদিন সেই নিয়ে টালবাহানা চলেছিল। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল যে কার্টুন ফরওয়ার্ড করলে বা কার্টুন আঁকলে কি রাজ্য সরকারের বিরুদ্ধে এতখানি মানে একটা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে দিতে হয়। আজকে যখন গোটা দেশ তোলপাড়, তার মধ্যে স্বাভাবিকভাবে রাজ্যের প্রচুর মানুষ, আমরা দেখেছি 14ই আগস্ট রাত্রিবেলা শুধু মহিলারা নন, অজস্র পুরুষরা তারা পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তো তারা অবশ্যই ব্যবহার করবেন, সেখানে তাদের প্রতিবাদের ভাষাটা তারা ব্যবহার করবেন। হঠাৎ করে তাদেরকে ডেকে পাঠানো, এমনকি গতকালের একটি ঘটনা আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে আলাদা করে মেনশন করা হয়েছে যে ডার্বি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছিল যে ছেলে, তাকে সাঁতরাগাছি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কোনো খোঁজ নেই। তাকে ফিরে পেতে তার পরিবার আদালতের দ্বারস্থ হয়ে যাবার পরে রাজ্য সরকার তাকে ছাড়ছে। এই গোটা বিষয়টার উপরে হস্তক্ষেপ করলো আজকে শীর্ষ আদালত। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হলো এই ধরনের হস্তক্ষেপ যারা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন তাদের উপরে যাতে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়। শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো, আমার আরেক সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে আরজি কর থেকে। সরাসরি অরিত্রর কাছে চলে যাবো। অরিত্র, আরজি করে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, যেভাবে আরজি করকে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে তিলোত্তম মামলা শুনানিতে সেই প্রসঙ্গ উঠে এলো। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিচ্ছেন যে পুলিশের এটা একদম রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও একটা কার্যত ভেঙে না পড়লে এমনটা বোধহয় হয় না। পুলিশ কোনো একটা কনসার্টে যদি 700 জন লোক হয় তার খবর পুলিশের কাছে থাকে, আর এখানে 7000 জন একটা হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল ভাঙচুর করছে আর পুলিশ নীরব দর্শক। অরিত্র, medical professionals in the performance of their duties দেখো খুব গুরুত্বপূর্ণ বেঞ্চে যে শুনানি চলছে সেখান থেকে কিন্তু কড়া প্রশ্নের মুখে রাজ্যের এবং পুলিশ প্রশাসন যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমার সহকর্মী শ্রাবন্তী যে বিষয়গুলো জানাচ্ছিল সেই বিষয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে বেশি আলোচ্য হচ্ছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে তারা জানতে চাইছেন যে কে প্রথম এফআইআর দায়ের করেছিল, অর্থাৎ এই যে তিলোত্তম ঘটনা, সেই ঘটনায় কারা প্রথম এফআইআর দায়ের করেছিল। এবং সেখানে আইনজীবী কপিল সিব্বাল তিনি বলছেন রাত্রি 11:45 প্রথম অভিযোগ দায়ের করা হয়েছিল বাবার তরফে। আর সেই সময় সুপ্রিম কোর্টের প্রশ্ন যে তাহলে দেহ কটার সময় হস্তান্তর করা হয়েছিল, কপিল সিব্বাল তিনি জানাচ্ছেন যে রাত্রি 8:30টায় দেহ হস্তান্তর করা হয়েছে। এবং এখানেই সুপ্রিম কোর্টের বক্তব্য যে দেহ হস্তান্তর হয়ে যাওয়ার 3 ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো, কোথায় ছিলেন অধ্যাপক এবং যারা। অরিত্র, আমি তোমার কাছে আসছি। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আসছে। সুপ্রিম কোর্টের বক্তব্য, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তিলোত্তম মামলা শুনানি শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলছে একটা মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হচ্ছে। কেন আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করছেন প্রিন্সিপাল? রাত পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি। প্রিন্সিপাল কি করছিলেন এই প্রশ্ন কে তুলছে? এই প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলছেন 7000 জন একটা হসপিটালে ঢুকে ভাঙচুর করে আর পুলিশ জানতে পারে না, এটা কি কখনো হতে পারে? এর পাশাপাশি আরো পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সোশ্যাল মিডিয়ায় যারা নিজেদের বক্তব্য রাখছেন, যারা প্রতিবাদ জানাচ্ছেন, মিডিয়ায় নিজেদের বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করা উচিত নয়। আমি আরেকবার শ্রাবন্তীর কাছে যাবো। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে একটা লাইন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। শ্রাবন্তী, এই লাইনটা খুব ছোট্ট হয়তো লাইন, কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। শ্রাবন্তী, নিশ্চিতভাবে শীর্ষ আদালত যখন এই ধরনের একটা মন্তব্য করছে, বিরোধীরা তো এরপরে এই মন্তব্যকে নিয়ে আরো বড় রাজনীতি করবে। কিন্তু কেন শীর্ষ আদালত এই কথা বলছে দীপ, প্রেক্ষাপটটা দেখব। যেখানে জ্যোতির্ময় আমাদের পাঠাচ্ছে
যে সুপ্রিম কোর্ট আজকে জানতে চান যে কে প্রথম এফআইআর দায়ের করেছে। সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করেছিলেন তখন কপিল সিব্বল রাজ্যের আইনজীবী শীর্ষ পক্ষ থেকে তিনি জানান যে রাত 11:45 প্রথম অভিযোগ হয়েছে বাবার তরফে। কটার সময় দেহ হস্তান্তর হয়েছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। সিব্বল জানিয়েছেন রাত 8:30টায় দেহ হস্তান্তর করা হয়েছে। এখানেই শীর্ষ আদালতের বক্তব্য, দেহ হস্তান্তরের 3 ঘন্টা পরে এফআইআর দায়ের করা হলো। ঘটনা ঘটল ভোরে, অর্থাৎ নির্যাতিতার মৃত্যু হয়েছিল যেখানে ভোরে, সেখানে দেখা যাচ্ছে রাত্রিবেলা বাবা গিয়ে এফআইআর করছেন। রাত 11:45 এফআইআর হয়েছে। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কি করছেন শীর্ষ আদালত প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে তার পরবর্তী সময় এই যে 14ই আগস্ট যেভাবে ভাঙচুর চালানো হয়েছে গোটা আরজি কর হাসপাতালে, সেটা নিয়েই তার প্রশ্ন যে একটা অডিটোরিয়ামে যখন অনুষ্ঠান হয় তখন পুলিশ আগেভাগে জানতে পারে কতজন আসছে, আর এখানে 7,000 লোক চলে এলো অথচ পুলিশ জানতে পারলো না পুলিশ কি করছিল। সম্পূর্ণ পুলিশ প্রশাসন ব্যর্থ, সম্পূর্ণ রাজ্য প্রশাসন ব্যর্থ। অর্থাৎ একটা এত বড় ঘটনা যেখানে বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হচ্ছে, গোটা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সেখানে রাজ্য পুলিশ বারবার ব্যর্থ হচ্ছে। প্রথম দিন যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনকে এফআইআরে এত দেরি কেন, সেটা যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন 14ই আগস্ট পরে সেখানেও রাতভর যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, বারবার পুলিশের ভূমিকা কেন শীর্ষ আদালতে সমালোচনা করা হচ্ছে, কেন সমালোচিত হবে, এ নিয়ে নিশ্চিতভাবে দ্বীপ প্রশ্ন থাকবে। শীর্ষ আদালত মনে করিয়ে দিয়েছে যে এটা একমাত্র একটা স্টেটের ঘটনা নয়, এভাবে যে ঘটনা, ঘৃণ্যতম ঘটনা ঘটছে তাতে গোটা চিকিৎসকরা তারা কতখানি সুরক্ষিত সেটা তাদের বাধ্য করেছে এই মামলা গ্রহণ করার জন্য, একটা সুমোটো মামলা গ্রহণ করার জন্য। দীপ, তোমাকে বলবো, যখন নন্দীগ্রামের ইনসিডেন্ট হয়েছিল তখনও এরকম সুমোটো অর্থাৎ শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল শীর্ষ আদালত। সে সময় তখন বলা হয়েছিল যে এভাবে পুলিশ গুলি চালিয়ে দিল সাধারণ মানুষের উপরে, সেটা সুপ্রিম কোর্টকে নিতে বাধ্য করেছে এই ধরনের মামলা। একটা মামলা কতখানি বড় হলে সাধারণভাবে আদালত সেটা সুমোটো গ্রহণ করে। তোমার মনে থাকবে বকচইয়ের মতো ঘটনা, যে রাতের অন্ধকারে এত কটা মানুষকে জলজ্যান্ত পুড়িয়ে মারা হলো, যার ফলে কলকাতা হাইকোর্ট থেমে থাকেনি এবং বকচই মামলাটাকে শীর্ষ গ্রহণ করেছিল একেবারে সুমোটোভাবে। ঠিক এইভাবে আরজি করের মতো একটা ঘটনা, সেটা গোটা দেশে, কলকাতায় যেখানে দেখা যাচ্ছে চিকিৎসকদের রেস্টরুম নেই, প্রপার ডিউটি রুম নেই, সেখানে মহিলারা কিভাবে কাজ করছেন, এমনকি যারা রোগী আসছেন তারাও কি সেফ, তারাও কি নিরাপদ, সেটা ভাবাচ্ছে কাকে? শীর্ষ আদালতের। অন্য কোনো রাজ্য হলে একরকম। অত্যন্ত লজ্জার যে আমাদের রাজ্যের একটা এরকম ভিন্নতম ঘটনা ঘটেছে আর তার জন্য শীর্ষ আদালত এই ধরনের মন্তব্য করছেন। এবং এখানেই শেষ নয়, যে গোটা প্রশাসন এই এত বড় ঘটনার পরেও কীভাবে ভেঙে পড়েছে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছেন স্বয়ং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। এবং শ্রাবন্তী, এর পাশাপাশি প্রিন্সিপালের ভূমিকা নিয়েও সুপ্রিম কোর্টের একগুচ্ছ অবজারভেশন রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বক্তব্য, প্রিন্সিপাল একটি কলেজের দায়িত্ব ছাড়লেন, সঙ্গে সঙ্গে কিভাবে অন্য কলেজের দায়িত্ব পেয়ে গেলেন। আমরা এই নিয়ে বহু কথা বলেছি শ্রাবন্তী। টিভি9 বাংলা তিলোত্তমা কাণ্ডের বহু আপডেট, বহু লেটেস্ট নিউজ, বহু ব্রেকিং নিউজ নিয়ে এসছে দর্শকদের সামনে। জানো যে এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে শাসক দলের ঘনিষ্ঠতা থাকার একটা অভিযোগ প্রথম থেকেই রয়েছে। কিভাবে তিনি নানান রকম এমন অনিয়ম বেনিয়ম কাজ করে চলেছেন, দীর্ঘদিন ধরে মেন্টাল টর্চার করেছেন এমন বহু পড়ুয়া, তারা এবার সাহস করে মুখ খুলে টিভি9 বাংলার সামনে, ক্যামেরার সামনে, অন ক্যামেরা তারা বলছেন যে কিভাবে প্রিন্সিপাল তাদের উপরে মানসিক অত্যাচার করতেন। সেই প্রিন্সিপাল, তার বিরুদ্ধে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার যে অবজারভেশনগুলো, তার যে মন্তব্যগুলো, শ্রাবন্তী, কোথাও কি মনে হচ্ছে সিবিআই এবার সন্দীপ ঘোষের ওপরে আরেকটু তাদের যে কবজা সেটাকে আরেকটু শক্ত করতে চলেছে? কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের সত্রে অনেক কঠিন পর্যবেক্ষণ রয়েছে। একেবারে দ্বীপ, এবং সেখানে একটা বাংলায় প্রবাদ রয়েছে যে রক্ষকে ভক্ষ। যে কলেজের প্রিন্সিপাল, সে প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে বাবা মাকে আত্মহত্যার ঘটনা ঘটেছে। কেন জানানো হচ্ছে? অনুমান করা হচ্ছে যে কোথাও গিয়ে যদি দেখা যেত যে এটা আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে কেঁচো খুঁড়তে এই যে সাপ, এই যে বেরিয়ে আসছে প্রত্যেক দিন বিভিন্ন তথ্য, বিস্ফোরক তথ্য, এবং রাজ্যবাসী ভাবছে যে আদতে হাসপাতালে চিকিৎসা চলতো নাকি গোটাটাই একটা র্যাকেট চলতো, কোথাও গিয়ে সেটা যাতে আত্মপ্রকাশিত না হয় তার জন্য কি আত্মহত্যা বলার চেষ্টা হয়েছে। শীর্ষ আদালত জানতে চেয়েছে যে প্রিন্সিপাল কি করছিলেন, সুপার কি করছিলেন, ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি কি করছিলেন।
আত্মহত্যা বলে প্রথমে এরকম একটা হিনিয়াস ক্রাইম, যেটা জঘন্যতম অপরাধ, সেটাকে করে দেওয়া হলো, বলে দেওয়া হচ্ছে পরিবারের কাছে। বাবা মাকে বসিয়ে রাখা হয়েছিল, প্রিন্সিপাল কি একবারও ফোন করেছেন? তোমার মনে থাকবে দীপ, যত প্রতিনিধি আমরা বারবার এই নির্যাতিতার বাড়িতে হতভাগ্য বাবা মার কাছে গেছি, মা বারবার বলেছেন আমাদের যে তাকে বসিয়ে রাখা হয়েছিল, এবং তারপরেও ঘটনার একদিনের জন্যও হাসপাতাল থেকে একজন ফোন করে সমবেদনা জানাননি। কতখানি ভিন্নতার কাজ বলা যেতে পারে এদের যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। আজকে শীর্ষ আদালত গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত নিন্দা করেছে, এবং তার বক্তব্য যে এখানে যে ইস্তফা দেওয়া হচ্ছে, যে ইস্তফা দিয়ে সন্দীপ ঘোষ যে মুহূর্তে ইস্তফা দিলেন 24 ঘন্টা কাটতে পারলো না, 4 ঘন্টার মধ্যে তাকে একটা নতুন মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো দায়িত্ব। এটা কেন? আসলে তার সঙ্গে কি আতাত রয়েছে রাজ্য সরকারের প্রশ্ন তো উঠবে, খুব স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে আজকে যে ন্যাশনাল টাস্ক ফোর্স, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিল শীর্ষ আদালত, তার কারণ আদতে তারা কিভাবে চিকিৎসা করছেন, কি পরিবেশে রয়েছেন, যারা প্রাণ বাঁচাচ্ছেন তারা কি প্রাণে বেঁচে থাকবেন, নাকি তারাও আতঙ্কিত হবেন পরবর্তী সময়? এটা কনসার্ন। শীর্ষ আদালত বারবার বলছে যে আমরা ভাবছি, ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করেছে। কটা দিনের যা ঘটনা ঘটেছে, যেভাবে ঘটনা এগিয়েছে, গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, বারবার প্রশ্ন উঠেছে, তারপর আমরা ভাবছি। ভাবাচ্ছে কে? কলকাতা। এবং শ্রাবন্তী, এর পাশাপাশি রাজ্য জুড়ে তিলোত্তমার সঙ্গে যে নৃশংস অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে যারা কথা বলছিলেন, যারা প্রতিবাদ জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম গত বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে লালবাজারে ডেকে পাঠানো ছিল কয়েকজনকে। তাদের মধ্যে গতকালই আমরা দেখেছি ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী, যারা অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি সমাজের, তাদেরও ডেকে পাঠানো হচ্ছিল। এবার কোথাও একটা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট বলছেন যারা এই ঘটনার প্রতিবাদ করছেন সেটা সোশ্যাল মিডিয়ায় করুন, মিডিয়ার সামনে করুন, তাদেরকে সরকার এভাবে যেন বাধা না দেয়। তার শুনে কি মনে হচ্ছে শ্রাবন্তী যে এরপরে কোথাও একটা লালবাজারের ওপরও খানিকটা চাপ বাড়লো, যে তারাও এবার এই যে গতকালই 200 জনকে, এখনো পর্যন্ত মোটামুটি 200 জনকে ডেকে পাঠানো হয়েছে, সেই সংখ্যাটা কোথাও একটা এবার হ্রাস টানতে চলেছে? দেখো, শীর্ষ আদালতের অন্তত বার্তা এটাই যে আমাদের সংবিধানে যে কথাটা বলা আছে যে বাক স্বাধীনতা থাকবে, অর্থাৎ কেউ যদি রাজ্য সরকারের সমালোচনা করে তাকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ধরে নিয়ে যাওয়া হবে, এটা কিন্তু আমাদের সংবিধান বলে না। রাষ্ট্রদ্রোহিতার জন্য নির্দিষ্ট কিছু আইন রয়েছে, সেই মর্ম অনুযায়ী যদি সত্যি সেই দোষগুলো কেউ করে থাকে তখন তাকে অভিযুক্ত করা হোক। শুধুমাত্র ফেসবুকে কেউ একটা মোমবাতির ছবি পোস্ট করছেন, কিংবা আজকের ডার্বি ম্যাচ হোক বা না হোক আমি থাকবো এই পোস্ট করছেন, তার জন্য তাকে সাঁতরাগাছি থেকে তুলে নিয়ে যেতে হবে, এই বিষয়টাকে আরেকবার সতর্ক করলো শীর্ষ আদালত, স্পষ্ট জানিয়ে দিল এটা কিন্তু কোথাও সংবিধানে নেই। কোথাও গিয়ে এভাবে কেউ বিরোধিতা করলেই, সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করলেই যে তাকে ধরে নিয়ে যেতে হবে এমনটা নয়। যে ন্যাশনাল টাস্ক ফোর্সের কথা তোমাকে বলছিলাম, আমাদের দিল্লির প্রতিনিধি সেটা জানাচ্ছে যে এই ন্যাশনাল টাস্ক ফোর্স হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করবে, এবং সেটা শুধুমাত্র যে অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে তৈরি হবে তেমন নয়। একই সঙ্গে সেই কমিটিতে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রকের সচিবরা থাকবেন, অর্থাৎ দেশের শীর্ষ আদালত চাইছে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা এটা দিয়ে যাতে দেখা হোক, কোথাও যাতে এটা একটা খুব ট্রিভিয়াল ইস্যু, খুব শ্রাবন্তী, এর পাশাপাশি সরকারি হাসপাতালে কিভাবে কাজ হওয়া উচিত, তার ওয়ার্ক কালচার কি হওয়া উচিত, সেটারও একটা গাইডলাইন কোথাও একটা এই টাস্ক ফোর্স তৈরি করে দেবে বলেই মনে হচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের অন্তত তেমনই নির্দেশ, সুপ্রিম কোর্টের অবজারভেশন অন্তত তেমনই বলছে যে সরকারি হাসপাতালে ওয়ার্কিং কন্ডিশন উন্নত করতে। আমরা একটু আগে আমরা তিলোত্তমার সহকর্মীদের কথা শুনেছিলাম যে একটানা 24 ঘন্টা 36 ঘন্টা কখনো কখনো কাজ করতে হয়, তারপরেও একটা প্রপার শোয়ার, একটা ঘুমানোর ব্যবস্থা থাকে না। কোথাও একটা মনে হচ্ছে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পর কোথাও একটা হাসপাতালগুলোর ওয়ার্কিং কালচার, সেখানে একটা কাজের যে পরিবেশ যেমন হওয়া উচিত তেমনটাই কি হওয়া ফিরবে, তেমন সেই কাজের পরিবেশ কি ফিরবে? আর নিশ্চিতভাবে দ্বীপ সেই প্রশ্ন উঠবে। তুমি বলছিলে যে 36 ঘন্টা কাজের ডিউটির কথা, আমরা ফেসবুকে পড়ে জানছিলাম যে সেই 36 ঘন্টা ডিউটির পরে কেউ এসে ডাস্টবিন রয়েছে তার পাশে এসে ঘুমোতে বাধ্য হচ্ছেন, তাদের সেটা অভ্যেস হয়ে গেছে, যেটা ভাবা যায় না, যেটা অভাবনীয় যে একেবারে এরকম অবস্থায় কারা কাজ করছেন। সব থেকে ক্রিম স্টুডেন্টরা সাধারণভাবে ধরা হয় যে যারা ডাক্তারি পড়ুয়া তারা ক্রিম স্টুডেন্ট হন, তারা এই ধরনের পরিবেশে কাজ করছেন এবং তারা আবার বাকিদের প্রাণ দিচ্ছেন, তাদের জন্য নিবদ্ধ প্রাণ বলা যেতে পারে, তাদের হয়ে কাজ করছেন। শীর্ষ আদালতের বক্তব্য যে এটা খতিয়ে দেখতে হবে যে স্ট্রাকচারটা রয়েছে, যে একটা এই স্ট্রাকচারের বাইরে
কেউ হাসপাতাল তৈরি হতে পারে না বা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করতেই হবে, সেই প্রপার হাসপাতালে পরিকাঠামো কি আছে? এখন আজকের শীর্ষ আদালতের যে বক্তব্য, তারপর সত্যিই যদি দেখতে হয় তাহলে দীপ নিশ্চিতভাবে বলতে হয় যে আমাদের রাজ্যে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। কারণ খোদ কলকাতায় যদি আরজি করের এই অবস্থা হয়, আমরা জানি, আমরা বিভিন্ন সময় দেখি যে জেলা হাসপাতালের কী চরিত্র, সেখানকার চিকিৎসকরা আরও দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা সেখানে 36 ঘন্টার জায়গায় যে 40-42 ঘন্টা কাজ করছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও তারা এভাবে কাজ করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা জানেন না যে তারা সেখানে সিকিউরড কিনা। শীর্ষ আদালত এই গোটা ব্যাপারটার উপরই অবজারভেশন দিয়েছে, কনসার্ন তারা সেটা জানিয়েছে। দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে সেখানে চিকিৎসকদের তাদের অনুরোধ করেছেন যে তারা যাতে এই কর্মবিরতি থেকে সরে আসেন। একই সঙ্গে এই রাজ্যের পুলিশ, রাজ্য সরকার, প্রশাসন সকলকে রীতিমতো বলা যেতে পারে যথেষ্ট নিন্দা করেছে এবং বলেছে যে পুলিশ ব্যর্থ, কারণ প্লেস অফ অকারেন্স যেখানে সঠিকভাবে ঠিক নেই সেটা রক্ষা করতে পারেনি পুলিশ। আমরা অন্তত এইটুকুনি আশা করতে পারি শ্রাবন্তী, সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের পর কোথাও একটা এবার যেন সরকারি হাসপাতালগুলোয় কাজের যে প্রপার পরিকাঠামো, যে ওয়ার্ক কালচার থাকা উচিত, সেটা যেন ফেরে।